এই ভিডিওতে আমাদের আলোচনার টপিক হচ্ছে সাসপেন্ডেড অ্যানিমেশন। তো এই টপিকটার 3টা সিনোনিমস আমাদের একটু মনে রাখা লাগবে। এটাকে আমরা অ্যাপারেন্ট ডেথ বলতে পারি, ডেথ ট্রান্স বলতে পারি, বা ক্যাটালেপসিও বলতে পারি সাসপেন্ডেড অ্যানিমেশনের পাশাপাশি। তো এই টপিকটা আগে আমাদের বুঝতে হবে যে জিনিসটা আসলে কি, সেটা বোঝার আগে একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো উদাহরণটা এমন যে একটা বাচ্চা অনেক বেশি ডায়রিয়া হয়েছে, তো ও আসছে হসপিটালে। তখন যে ডক্টর ছিল সে আসলে খুবই তাড়াহুড়াই ছিল, তার একটা কাজ ছিল। তো সে যে এই বাচ্চাটাকে দেখার সময় তার ভাইটাল সাইন্সগুলো একটু চেক করছে কুইকার, এবং দেখলো যে পালস পাওয়া যাচ্ছে না, এবং আরও কিছু জিনিস চেক করে সে হুটহাট করে বলল যে আচ্ছা এই বাচ্চাটা হচ্ছে মারা গেছে, ডেড। তো আমি হচ্ছে কিছুক্ষণ পরে কাজটা সেরে এসে আমি দেন ডেথ সার্টিফিকেটটা লিখে দিব না। তো কি হইলো, ডক্টর হচ্ছে গিয়া পরে যখন ডেথ সার্টিফিকেট লেখার জন্য আসলো বা আইসা হচ্ছে নার্সকে বললো, নার্স উই বেডের পেশেন্টটা তো মারা গেছিলো, তো ওর ডেথ সার্টিফিকেটটা এখন আনো লিখে দিই। সেই মুহূর্তে দেখা গেল যে যে বাচ্চাটা মানে ওর বেডে খুব সুন্দরভাবে জেগে খেলা করতেছে। তো তখন হলো গিয়া টুইস্টটা হইলো যে ডক্টর তো ডেথ বলছিল, এখন বাচ্চাটা কিভাবে খেলা করতেছে, বাইচা গেল কেমনে। তো এই যে বিষয়টা যে বাইচা যাওয়া, এই বাইচা যাওয়াটাই হচ্ছে বেসিক্যালি সাসপেন্ডেড অ্যানিমেশন। সে কি মরা থেকে পাচ্ছে? আসলে না, সে মরেই নেই। বাট ডক্টরের যে ডিক্লারেশনটা ছিল, আর্লি ডিক্লারেশন, এটা ভুল ডিক্লারেশন ছিল, কারণ ডক্টর ভালো করে চেক করে নাই। তো এই সিচুয়েশনটাকে আমরা বলেছি অ্যাপারেন্ট ডেথ বা সাসপেন্ডেড অ্যানিমেশন, যেখানে এরকম হয় যে সাইন্স অফ লাইফ আর নট ফাউন্ড, অর্থাৎ যে সাইন্সগুলো আছে পালস বা বিভিন্ন সাইন্স যেটা লাইফ চলাকালীন সময় থাকে, রেসপিরেশন, পালস বা বিভিন্ন জিনিস যেগুলো আমাদের সার্কুলেটরি, রেসপিরেটরি এবং ব্রেইনের টিকে থাকাকে ইন্ডিকেট করে, সেই সাইন্সগুলো পাওয়া যাচ্ছে না কিছু সময়ের জন্য। এটা কিন্তু পার্মানেন্ট না, হইতে পারে আধা ঘন্টার জন্য পাওয়া যাচ্ছে না, 20 মিনিটের জন্য পাওয়া যাচ্ছে না, সেই টাইমটাতে চেক করলে কিন্তু আমি পাবো না। তো এগুলো কেন পাওয়া যাচ্ছে না? কারণ হচ্ছে ওই যে ভাইটাল সিস্টেমসগুলো আছে ওগুলা কিছুটা সময়ের জন্য ইন্টারাপ্টেড আছে, অথবা এত বেশি কুইমে গেছে যেটা মানে খুবই কম, হ্যাঁ, যার কারণে আসলে আমরা নর্মালি যে রুটিন এক্সামিনেশন সেটার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারতেছি না, বা কনভেনশনাল মেথডে আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো এই সিচুয়েশনটাতে পার্সনটাকে ডেথ মনে হইতে পারে সে মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সে মারা যায় নাই। তো প্রপার রিসাসিটেশন পাইলে এই সিস্টেমসগুলো কিন্তু নর্মালি ব্যাক করবে। এই যে সাসপেন্ডেড অ্যানিমেশন, এটার কজগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ খুবই ইম্পর্টেন্ট। কজ 2 ধরনের হইতে পারে, ভলেন্টারি কজ, ইনভলেন্টারি কজ, অর্থাৎ যেটা ইচ্ছাকৃতভাবে, যেমন যারা ইয়োগা করে, হ্যাঁ, ইয়োগা প্র্যাকটিশনার যারা, তাদের ক্ষেত্রে এরকম দেখা যাইতে পারে, এরকমভাবে থাকতে পারে, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে ভলেন্টারিলি এরকম হইতে পারে। আর যারা ইনভলেন্টারির কথা যদি আমরা বলি, যে অনিচ্ছাকৃতভাবে, অর্থাৎ তারা চাচ্ছে না বাট অটো হয়ে যাচ্ছে বডিতে, যারা নিউবর্ন ইনফ্যান্টস থাকে তাদের ক্ষেত্রে, বা ইলেকট্রোকিউশন অর্থাৎ কারেন্টে ইলেকট্রিক শক খাইলে, সানস্ট্রোকের কারণে, ড্রাউনিং, হাইপোথার্মিয়া, সেরেব্রাল কনকাশন, অ্যানেস্থিসিয়া দেওয়ার পরে, নার্কোটিক পয়জনিংয়ের কারণে, স্নেক বাইট বা সাপের কামড়ে, কলেরা, ডায়রিয়া এগুলার কারণে, শক এর কারণে, ইনস্যানিটির কারণে। সো আমি যে কারণগুলো বললাম না, এই কারণগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এই যে পার্সনগুলা মানে অ্যাপারেন্ট ডেথ বা সাসপেন্ডেড ডেথে চলে যায়, তাদেরকে আমরা কিভাবে আবার রিসাসিটেট করতে পারি, এটা বিভিন্ন ওয়েতে করা হয়, যেমন কার্ডিয়াক ম্যাসেজ করে, অথবা ইলেকট্রিক স্টিমুলেশন দিয়ে, বা আর্টিফিশিয়াল রেসপিরেশন দিয়ে আমরা রিসাসিটেট করতে পারি। সাসপেন্ডেড অ্যানিমেশন, এটার মেডিকোলিগ্যাল ইম্পর্টেন্স থাকে। এটার ইম্পর্টেন্স হচ্ছে যে ডক্টররা এই সাসপেন্ডেড অ্যানিমেশনকে ডেথের সাথে কনফিউজ করে ফেলতে পারে, ফলে প্রিম্যাচার ডিক্লারেশন দিয়ে দিতে পারে। সাসপেন্ডেড অ্যানিমেশনটা এই কারণে বোঝা দরকার, কারণ এই পেশেন্টটাকে কিন্তু আমি যদি রিসাসিটেট করতে চাই বা প্রপার ট্রিটমেন্ট দেই, তাহলে কিন্তু সে নর্মাল লাইফে ব্যাক করতে পারি স্মুথলি, যদি আল্লাহ চায়। বাট যদি ডক্টর এটা নাই বুঝে যে অ্যাকচুয়ালি সে সাসপেন্ডেড ডেথ না, সে মারা গেছে, তাহলে তো হবে না। তাহলে দেখা গেলো পেশেন্ট বাইচা ছিল, বাট প্রপার ট্রিটমেন্ট না পায়, রিসাসিটেশন না পায়, মারা গেছে। সো এই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাসপেন্ডেড অ্যানিমেশনকে আইডেন্টিফাই করা। তো এই ক্ষেত্রে যেটা হয় যে মেটাবলিক রেট খুবই কমে যায়, ফলে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যার ক্ষেত্রে কমে গেছে, সে কি করে, অক্সিজেন লাগবে তো তার, তো সে কীভাবে পাবে, বডিতে যে অক্সিজেন ডিজলভ আছে বডি ফ্লুইডে, সেগুলো ইউজ করতে থাকে। তো ওভারঅল কথা যে এই যে আমাদের সাসপেন্ডেড অ্যানিমেশন, এই বিষয়টা নিয়ে আমরা খুব ভালোভাবে জানলাম। এখন সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় যে সাসপেন্ডেড অ্যানিমেশনেই যে পার্সনটা
ভিকটিম হয়েছে, তো সেটা আমরা ডায়াগনোসিস কীভাবে করব, এটা ডেথ থেকে ভ্যারি কীভাবে করব, ডিফার কীভাবে করব। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বোঝা লাগবে। যে ভাইটাল 3টা সিস্টেমস আছে, এই 3টা সিস্টেমের ফাংশন চলতেছে, এটা কিন্তু কনভেনশনাল মেথডে বোঝা যায় না। এজন্য কেয়ারফুলি, ভিজিলেন্টলি বা সতর্কতার সাথে পেশেন্টের এক্সামিনেশন করতে হবে কোন বডিতে লাইফের কোনো সাইন আছে কিনা, যেভাবেই হোক প্রপার ওয়েতে, হ্যাঁ, কেয়ারফুলি। আর রিপিটেড অসকালটেশন করতে হবে 5 মিনিটের বেশি সময় ধরে, হ্যাঁ, অ্যাটলিস্ট দুইবার করতে হবে, অসকালটেশনটা করে যেতে হবে। ইনভেস্টিগেশনের মধ্যে ইসিজি করতে হবে এবং ইইজি মানে কি, ইলেকট্রো এনএনকেফালোগ্রাম। তো ইলেকট্রো এনএনকেফালোগ্রাম বা ইইজি করা হচ্ছে ব্রেনের জন্য, আর ইসিজি করা হচ্ছে হার্টের জন্য। তো এগুলার মাধ্যমে এই ব্রেইন আর হচ্ছে হার্ট এগুলার অ্যাক্টিভিটি দেখতে হবে। আর অপথ্যালমোস্কোপিও করা যাইতে পারে। যে আমরা ইইজির কথা বললাম না, যে ইলেকট্রো এনএনকেফালোগ্রাম, এটার ক্ষেত্রে যেটা হবে, ডেথের ক্ষেত্রে এটা আইসো ইলেকট্রিক ফ্ল্যাট থাকে। আর ডেথ ট্রান্স বা সাসপেন্ডেড অ্যানিমেশনের ক্ষেত্রে এই ইইজিতে আমরা দেখব যে কোনো ফ্ল্যাট থাকে না, বাট ডেথের ক্ষেত্রে এটা ফ্ল্যাট থাকে।